আচ্ছা আমরা গত 24শে ফেব্রুয়ারির পরে আমরা সিদ্ধান্ত নিই, জানেন আপনারা যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে ন্যাশনাল কমিশন ফর সিভিল রাইট যে বৈঠক হয়, সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধিরা ছিল। সেই বৈঠক থেকেই আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা এসএসসি 2016 প্যানেল সবাই মিলে দিচ্ছে ডাক, রাজ্য সরকার কিউরেটিভে যাক। এই কেন এই কিউরেটিভ? আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে রায় লিখে নিয়ে এসেছিল শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে অ্যাফোর্সের ডিক্লেয়ার পোস্টে যে এক্সামিনেশন নেবে সেই পরীক্ষা তারা নেয়নি, বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি রিডিউস করা হয়েছে। এমন অবস্থায় 1200 থেকে 1500 জনের উপর শিক্ষকদের ক্ষেত্রে ডাকই পাননি। শিক্ষাকর্মীদের 11 মাস ধরে বেতন বন্ধ। যোগ্য শিক্ষক সুবল সোরেন পৃথিবী ছেড়ে চলে গেছে, তার স্ত্রীর চাকরি দেয়নি। সন্তোষদার বাড়ি নিলামে উঠেছে, আমাদের যোগ্য শিক্ষক ব্যাংক থেকে বাড়ি নিলামে উঠেছে। এই অবস্থায় আমরা মধ্য শিক্ষা পর্ষদ বোর্ড, আপনারা জানেন 17ই এপ্রিল MA ফাইলের একটি রায় পেয়েছিল, এয়ারফোর্সের ডিক্লেয়ার পোস্টে পরীক্ষা নেবে, সেই পরীক্ষা হয়নি। আমরা দেখছি রাজ্য সরকার, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি SIR-কে কেন্দ্র করে যাতে একজনও বৈধ নাগরিকের নাম বাদ না যায় সেজন্য তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আমরা দেখছি রাজ্য সরকার মহার্ঘ ভাতার দাবিতে যে লড়াই 25% দিয়ে সরকারি কর্মচারীরা জিতেছে, সেই রায়ে রিভিউ করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে। এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি, বোর্ডের কাছে আমরা নির্দিষ্ট চিঠি চাপাটি করে থানা পুলিশকে, বিধাননগর নর্থ ইস্ট এবং কমিশনারেট আমরা এসেছি যে রাজ্য সরকার এবং বোর্ড কিউরেটিভ পিটিশন দাখিল করুক সুপ্রিম কোর্টে। 2016 সালের যারা ত্রুটিমুক্ত, কলঙ্কমুক্ত, কোনো রকম অ্যালিগেশন বা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নেয়নি। কিভাবে বলছি? কারণ এখন শিক্ষাকর্মীদের টেন্টেডদের তালিকা প্রকাশিত, শিক্ষকদের ক্ষেত্রেও প্রকাশিত। সুতরাং সেই ত্রুটিমুক্ত তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং বোর্ড যাক, গিয়ে ধারাবাহিকতা সহ চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করুক রাজ্য সরকার এবং বোর্ড। কারণ 7-7টা বছর চাকরি করার পর যোগ্য চাকরি চলে যাওয়া মানে মৃত্যু সমান। এই 48 বছর বয়সী সত্যব্রত জানা, হরিপদ দা, পুরো 100% দৃষ্টিহীন শুক্লা বিশ্বাসদের চাকরি চলে গেছে, স্বরূপরা ডাক পায়নি। এদের ভবিষ্যৎ কি? রাজ্য সরকারকে বলতে হবে, বোর্ডকে বলতে হবে, কিউরেটিভে রাজ্য সরকার মানবিক হয়ে, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন তিনি নাকি মানবিক, তিনি দয়ালু, তাহলে তিনি কিউরেটিভ পিটিশন ফাইল করে 2016 প্যানেলের যোগ্যদের চাকরি ফিরিয়ে এই কলঙ্ক থেকে নিজেও মুক্তি পাক, তার সরকারও মুক্তি পাক। আর গ্রামীণ শিক্ষার সাথে যুক্ত আদিবাসীরা, মুসলমানেরা, সংখ্যালঘুরা, নমশূদ্ররা, মতুয়ারা, সাধারণ সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা, যে শিক্ষাকর্মীদের 11 মাস ধরে বেতন বন্ধ, তারা প্রত্যেকে মুক্তি পাক, এই প্রার্থনা নিয়ে আজকে আমরা গণ ডেপুটেশন দিতে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিক্ষক শিক্ষাকর্মীরা এসেছেন। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। রাস্তার লড়াইয়ে থাকবেন। 2016 সালের যোগ্য চাকরিটাই ফেরাতে হবে। 2016 সালের যোগ্য চাকরিকেই ফেরাতে হবে। সেটা একমাত্র ত্রুটিমুক্ত প্রত্যায়িত তালিকা নিয়ে, যোগ্যদের সার্টিফাইড তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন করলে সেই চাকরি বেচা ফেরানো সম্ভব। অন্যথায় এই যারা ডাক পেল না তাদের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। চাকরি বাঁচানো সম্ভব এবং শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য, শিক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে পশ্চিমবঙ্গে, একদম সেদিকে নজর দেওয়া যাতে দেয় রাজ্য সরকার, সেদিকেও মানে তারা যাতে কিউরেটিভটা করে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে সুন্দর করে তৈরি করতে পারে। পশ্চিমবঙ্গের সাধারণ ঘরে সাধারণ নাগরিক সবাই যাতে শিক্ষার সাথে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, সেই দিকে খেয়াল রেখে আমাদের সিএমকে একটু অনুরোধ যাতে তারা এসএসসি 2016 কিউরেটিভটা ফাইল করে। আচ্ছা, কৃষ্ণগোপাল দা, সামনে আসুন, সামনে আসুন।
আরে ঠিক আছে, অন্ধকার লাগবে না, শব্দ অন্ধকার সবই আছে, আলো। আওয়াজ। আজকে আমরা মধ্যশিক্ষা পরিষদ বোর্ডে নিবেদিতা ভবনে আমরা গিয়েছিলাম। এবারে এই ভিডিও বার্তার মাধ্যমে বা লাইভের মাধ্যমে যে সকল 2016 প্যানেলের বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা স্বাভাবিকভাবে জানতে উৎসুক হয়ে আছেন যে কি হলো আজকে মিটিংয়ে বা কী অনুভব করলেন, কী বুঝলেন। দেখুন, সত্যিকারের কথা যদি বলেন, আমি নিজে মিটিংয়ের মধ্যে ছিলাম, খুব একটা বেশি কথা বলার এখন নয়। ওনারা কী বলছেন এটা একটা শোনার সবচেয়ে বড় ব্যাপার, তাহলে বোঝা যায়। আমি বসে বসে শুনছিলাম, তো শুনে আমার যতটুকু উপলব্ধি আমি যেটা করতে পেরেছি, আমার অনুভবের জায়গায় আমি যতটুকু করতে পেরেছি, সরকারের কিন্তু একটা পাঠ বোর্ড, তাকে তো অস্বীকার করতে আমরা পারি না। যতই বলি একটা স্বশাসিত সংস্থা, তার মতো করে কাজ করে, মাথার উপরে সরকারের হাত থাকে। এখন যেটুকু বুঝতে পেরেছি, আমরা কখনো 2025-এ যে পরীক্ষা হয়েছে, হ্যাঁ একটা সময় আমরা বলেছিলাম যে আমরা পরীক্ষা দেবো না, এই পরীক্ষাটা আমাদের জন্য হচ্ছে না। এটা স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে পরীক্ষাটা হয়নি, এটাও আমরা তুলে ধরেছি। আজকে স্পষ্ট হচ্ছে, কারণ আমরা পরীক্ষা দিয়েছি, আমরা প্রত্যেকেই পরীক্ষা দিয়েছি, হয়তো কম বেশি কিছুজন পরীক্ষা দেয়নি, সেই জায়গাটা না। কিন্তু তাতে আমরা যেহেতু পরীক্ষা আপনারা নিয়েছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পরীক্ষাটা রেজাল্ট এসেছে, কিন্তু আপনাদের দিয়েছেন 2025 সালে পরীক্ষা SLST 2, তাহলে SLST 1 তো যেতে পারে না। আমরা মিটিং করে যেটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, সরকার পর্ষদ 2016টাকে ভুলিয়ে দিতে চাইছে, বাকি কথা বলছি। আমি শেষমেশ কিন্তু সচিব যিনি মিটিংয়ে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন না, তারা একটা কথাই যেটা বোঝানোর চেষ্টা করছে যে 2025 একটা প্রসেস শুরু হয়ে গেছে, তার অনেকটা স্টেপ এগিয়ে গেছে। তখন আমরা সেখানে যখন ধাক্কা দিয়ে বললাম যে যারা পেলো না তাদের কি হবে, তাহলে আপনি বা আপনার এই বোর্ড হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি, সেই অ্যাপয়েন্টমেন্ট কি 31 আগস্টের পরে তাহলে ওকে ক্যান্সেল করে দিতে হবে যারা পেলো না? বা আপনি কোন উপায় আছে সেই উপায়টা বলুন, যাদেরকে চাকরিতে কন্টিনিউ করতে পারবেন। পরে তো ধারাবাহিকতার ব্যাপার আসবে এই জায়গাগুলো। আমরা প্রত্যেকেই জানি যে কিউরেটিভ, এই কারণে আমরা বলছি আইনের জন্য তো বদ্ধ হতে হবে না, আইন জানতে হবে এরকম বিষয়টা না। কারণ আমাদের জাজমেন্ট যিনি দিয়েছিলেন, পূর্ণ শ্রদ্ধা রেখে বিচারপতিগণদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, 2 জন বিচারপতি শুনেছিলেন এবং 1 বছরের মধ্যে জাজমেন্ট এসেছে। তাহলে আমরা একজন শিক্ষকতার মতো পেশায় থেকে আমরা অনুভব করতে পেরেছি, দীর্ঘ লড়াই আন্দোলন করে বা আইনের দরজাতে আমরা টোকা মেরেছি, তাতে বুঝতে পেরেছি যে কিউরেটিভ মানে মিনিমাম 5 জন বিচারপতি মিলে কিন্তু একটা বেঞ্চ হয়। তাহলে 2 জন যেটা শুনেছিলেন সেটাও বলেছি সচিবের কাছে, 5 জন যখন শুনবেন তাহলে সেখান থেকে কিন্তু আমাদের মনে হয় যে একটা ভালো ফল আসবে। তাহলে সেটা প্রেয়ার করতে হবে। আমরা কিউরেটিভ করে দিলাম, আমাদের কিউরেটিভ জলে চলে যাবে। তার কারণ রাজ্য সরকার বোর্ড কেউ গেল না, আমরা কিউরেটিভ ফার্স্ট পার্টি, তারা কেউ গেল না, তাহলে তো আমাদের জলে চলে যাবে। এবারে আমরা দেখতে যাচ্ছি, মানে ওনার বারবার বলছি সুপ্রিম কোর্টে গাইডলাইন মেনে কাজ করছি। আমরা যখন গাইডলাইন মেনে কাজ করছি না, এই কথাটা তুলে ধরার চেষ্টা করছি, সেটাকে ইগনোর করছি, চেয়ারের পাওয়ার দেখাচ্ছি, যেটা হয় মরছি আমরা। তাহলে এরা কিন্তু যেন তেন প্রকারণে 2016 আমি এই জিনিসটাকেই বলছি ভুলিয়ে দেব। এবারে দেখুন কি করবে সরকার আমি জানি না। মুখে মানবিক সরকার বলে, আমরা মানবিক সরকার তখনই ভাববো একটা সরকারকে, তার মানবিক কাজ করবো, কারণ তার রাজ্যেরই বাসিন্দা, তার রাজ্যেরই হচ্ছে আনটেন্টেড টিচিং এবং নন টিচিং স্টাফ। তারা আজকে পথে বসেছে 1.5 বছর ধরে, এবং আগামী দিনে 31 আগস্টের পরে কী হবে তারা জানে না। আর যোগ্য শিক্ষাকর্মীরা তো মরেই গেছে অলরেডি, এত খাওয়ার দাওয়ার সব বন্ধ হয়ে গেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিউরেটিভ করার ভাবনা চিন্তা আমরা বুঝতে পারতাম বোর্ডের কাছে, বোর্ডের কথাবার্তা শুনে কিন্তু তাদের মধ্যে কোনো ভাবনা চিন্তা নেই। এবারে যারা ধরুন পেয়ে গেলেন, একটা কথা জিনিস বলছি, যে আপনি পেয়ে গেলেন চাকরি, বা আমি পেয়ে গেলাম, কি সুমন পেয়ে গেল, কি রামসাম দুদুমুদু সবাই পেয়ে গেল চাকরিটা, কিন্তু সেই চাকরিটাও ন্যাশনাল এসটি কমিশনের সঙ্গে বৈঠক করে, সেখানে যদি বলেন কি বৈঠকের অনুভূতি কি, উনি কিন্তু বারবার একটা পয়েন্টে আঘাত করেছেন। আমি কিন্তু মিটিংগুলো শুনি ভালো করে, যে ওনার দৃষ্টিভঙ্গিকে ওটাকে আমি পর্যালোচনা করার চেষ্টা করি। ওখানে ন্যাশনাল এসটি কমিশন বলেছে, কিন্তু বারবার ডিআইকে বলেছে। লজ্জা লাগে, ন্যাশনাল এসটি কমিশন এসছে, রাজ্য সরকারের প্রতিনিধি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি যেতে পারেনি। এগুলো তো আমাদের বলার কথা, এগুলো বলবো কেন, আমাদেরকে বলতে হবে কেন? সেখানে ডিআই ছিল, একটা জেলার শিক্ষা অধিকর্তাকে পাঠিয়ে দিয়েছে সরকারি প্রতিনিধি হিসাবে, ন্যাশনাল এসটি কমিশন এসছে। ন্যাশনাল এসটি কমিশন কিন্তু প্রথমেই যেখানে হিট করেছে, ওনারা যে পুরোটা পড়েছেন ভাটিকটা, এটা কিন্তু প্রথম দেখেছি যে ওনারা কিন্তু পড়েছেন ভাটিকটা ভালো করে, রীতিমতো পড়াশোনা করেছেন। তার স্বজাতি মানে তার সম্প্রদায়ের মানে জাতির বা মানুষের কাজ চলে গেছে। তিনি একটা কথা বলেছেন, আপনারা তো সুপ্রিম কোর্ট মেনে কাজ করেন, তাহলে ওনারা বলছেন কি করে? তাহলে 2025-এর মাধ্যমে আপনি চাকরি পেয়ে গিয়ে ধারাবাহিকতা পে প্রোটেকশন পরে ভাববেন, সেটা তো সর্বনাশের মাথায় বাড়ি। আর কিছুদিন আগে এই সময় পত্রিকাতে দিয়েছে দেখেছেন, কোনো কারণে কিন্তু সরকার এখান থেকে যদি মানে করে দিতে পারে, যারা পেলো না, যারা পেলো তাদের কি ক্ষতি হবে সেটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করেন, আমি সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু প্রশ্নটা ওই জায়গায় 2025 হবে আবার সামনের দিনে টিকবে তো? ন্যাশনাল এসটি কমিশন যে কথাটা বলেছে, সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু কিউরেটিভের দিকে নেই, যেটা বোর্ডের সঙ্গে মিটিং করে যেটা বুঝলাম। তাহলে এটা যদি ফেরাতে হয়, যারা
উত্তেজনা হবে, আরও ভয়ানকভাবে কিন্তু সমস্যায় পড়বেন। সামনে ইলেকশন আছে, আমরা কারোর পক্ষেও নয়, কারোর বিপক্ষেও নয়। আপনি যদি পক্ষ নিতে দেন, আপনি কাজটা করুন, আপনি সরকারে আছেন। আমরা তো বারে বারে আপনাকে এই জিনিসটা করছি যে উনাদের যারা পেল না তাদের জন্য কী ভেবেছেন। কারণ আপনার দলেরই এমপি আইনজীবী, তিনি একবার বিভিন্ন কোন ইউটিউবার বা চ্যানেলে একটা কথা শুনেছিলাম, যারা পেল না তাদের আমরা কী করব, কী করতে পারি। তাহলে এই কথাটা শোনার পরেও যারা বসে আছেন কোনো কিছু হয়ে যাবে, এটা তিনি মূর্খের স্বর্গে বাস করছেন, এইটুকু বলতে পারি, যেটুকু আমি বুঝলাম ভাই কথাবার্তা। তাহলে এখন সত্যি কথা বলতে কিউরেটিভ পিটিশন দাখিল করতেই হবে। যদি সবাইকে নিষ্কলঙ্ক যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যদি ধারাবাহিকতা সহিত দিয়ে চাকরিটা আসতে হয়, তার জন্য কিন্তু আমাদেরকেই কিন্তু জোরালো দাবিটা তুলতে হবে। 2025 তার নিয়মে হোক না, কে বারণ করেছে? আমরা বলেছি যে 2025 বোর্ডকে বলেছি যে আপনি কাজকর্ম করবেন না। যদি আমরা 2016-তে ফিরে যাই, ওখানে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো আমাদের ভ্যাকেন্সি আমাদের সঙ্গে চলে যাবে, ভ্যাকেন্সি দিন না। চাকরি কে বারণ করেছে? বাংলার ছেলেমেয়েদের, আমরা কারো ভাই বোনদের জন্য কি আমরা আমাদের সহানুভূতি নেই? না বিদ্যালয় গ্রামীণ শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। আমার নিজের স্কুলে 10 জন টিচার নিয়ে একটা এইচ স্কুল চলছে। তাহলে কলকাতার মতো হেয়ার হিন্দু, টাকি, এই সমস্ত স্কুল হচ্ছে মানে 300 বছর, 350 বছর, 400 বছরের স্কুল, তাদের আজকে পরিস্থিতি কি? 23 জন 24 জন করে পোস্ট ভ্যাকেন্ট হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা হয়েছে যে আমরা চাই 2025ও চলুক, 2016-র জন্য কিউরেটিভ। আচ্ছা, এটা আমরা বলছি। আমাদের শ্বেতা ম্যাডাম, শ্বেতা রায়, খুব সংক্ষিপ্ত মতামত জানাবেন। আপনারা জানেনই আমরা আজকে কিসের জন্য সবাই এখানে একত্রিত হয়েছে, এবং আপনার চারদিকটা ঘুরে আপনাকে দেখানো হয়েছে যে এখানে বেশ মানে বিপুল পরিমাণ শিক্ষক এবং শিক্ষাকর্মী সবাই এখানে এসেছি। আমাদের একটাই দাবি, খুবই সূক্ষ্ম এবং খুবই স্পেসিফিক, সেটা হচ্ছে রাজ্য সরকার পর্ষদের মাধ্যমে, কমিশনের মাধ্যমে কিউরেটিভে যাবে। কারণ SLST 1 যদি বাদ হয়ে যায় তাহলে SLST 2 এর কোনো ভ্যালুই থাকে না। এবং আমরা SLST 1-এই চাকরি পেয়েছিলাম, আমাদের SLST 1-এর মাধ্যমে প্রত্যেককে ফিরিয়ে দিতে আমাদের যোগ্য, ওইটাই আমরা প্রত্যেকে যোগ্য শিক্ষক। কারণ টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট পুরো সূক্ষ্মভাবে প্রকাশ পেয়েছে। রায়ের পরে তো বেরিয়েছে, যেহেতু বেরিয়েছে তাই এবার কিউরেটিভের মাধ্যমে আমাদের প্রত্যেককে আমাদের নিজস্ব জায়গা ফিরিয়ে দেওয়া হবে। তাহলে কি হবে এই সত্যব্রত জানাদের, কি হবে হরিপদ বল্লভ অধিকারীদের, কি হবে এই সঞ্জীব খালকোদের, অর্পিতা দাস ম্যাডামের, কি হবে তাদের? যারা দুটোতেই ক্লিয়ার করতে পারেন তাদের কি হবে? তাদের দায়, দৃষ্টিহীন ম্যাডামের কি হবে? তাদের দায় রাজ্য সরকারকে নিতেই হবে। যদি কেউ বলে থাকেন যে তারা পাশ করতে পারেনি, আমরা কি করবো? তার দায় আপনাকে নিতে হবে, কারণ চুরি চামারি আপনারাই করেছিলেন, আমরা করিনি। আমাদের খালি একটাই দোষ, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে নিজস্ব জায়গায় নিজে নিযুক্ত হয়েছিলাম। তাই এর দায় আপনাদের নিতে হবে। এবং আর তো কোনো পথ আপনারা খোলাই রাখেননি, সব দিক থেকে আপনারা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, শুধুমাত্র কিউরেটিভটাই বাকি আছে। তাই এই কিউরেটিভের মাধ্যমেই আপনারা আমাদের প্রত্যেককে তাদের নিজস্ব জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। শিক্ষক এবং শিক্ষাকর্মী উভয়ের কথা ভাবা রাজ্য সরকারের কাজ, কারণ আমরা রাজ্য সরকারের অধীনেই চাকরি করি এবং আমরা এই রাজ্যের অধিবাসী। আমাদের কথা আপনাদের ভাবতে হবে, আমাদের ভোটেই আপনারা নির্বাচিত। তাই একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের কথা আপনাদের ভাবতে হবে, আমাদের জন্য আপনাদের কাজ করতে হবে। একটু আগে কৃষ্ণগোপাল দা বলছিলেন যে SLST 2-টাকে সম্পূর্ণভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু আমরা হতে দেবো না। SLST 1-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা হতে দেবো না। SLST 2 হোক, আমরা তো প্রত্যেকেই পরীক্ষা দেবো না বলেছিলাম, কিন্তু বাধ্য হয়ে প্রত্যেকেই আবার পরীক্ষায় বসেছি এবং যার যেরকম মানে জায়গা সেই অনুযায়ী হয়েছে। কেউ ক্লিয়ার করেছে, কেউ ক্লিয়ার করতে পারেনি, কেউ ওয়েটিং আছে। এবার আপনারা বলুন তো, যে সমস্ত শিক্ষার্থীরা অলরেডি ওয়েটিং এ আছে তাদের মধ্যে সিংহভাগ আবার বাদ চলে যাবে। যারা এমপ্যানেল হবে তারা না হয় পাবেন, সিংহভাগ তো অলরেডি বাদ চলে যাবেন, তাদের কি হবে? সেই শিক্ষকরা কেন আসছেন না? আপনারা আসুন, প্রশ্ন করুন, আপনার জন্য কজন লড়বে? কালকে তো আমি সরষের তেল দিয়ে ঘুমিয়ে যাবো, আমি চাকরি পাবো, চলে যাবো, তখন আমি ঘুমিয়ে যাবো, তখন কি আপনি আপনার চাকরিটা ফেরত পাবেন? সবাইকে জনে জনে বলতে হচ্ছে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। না, আপনারা প্রত্যেকেই আসুন। আজ এই লাইভটা করার উদ্দেশ্য আমাদের কি হয়েছে ভেতরে সেটাও আপনাদের যেরকম জানানোর ছিল, তার পাশাপাশি এটাও ছিল। এবার জেগে উঠুন। 20 মার্চের পর যদি 9-10-এর ভেরিফিকেশন শুরু হয় তো ভালো, আর যদি না হয় তাহলে ভোটের ঘোষণা হয়ে গেলে কিন্তু ভোটের দামামা বেজে গেলে আমাদের আর কিছুই করার হবে। আচ্ছা, 31শে আগস্টের পর সমস্ত কিছুকে ফুল স্টপ। আচ্ছা, আমি জাস্ট একটা পরিচয় করে দিই। আমাদের এক শিক্ষাকর্মী, তার বাবা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে ফোন করে তার দুঃখের কথা বলে। খুব কঠিন পরিস্থিতি, আর শুনতে পাবে না কিছু, ওই জন্য কাছে পরীক্ষা 2016 সালে পরীক্ষা প্রথমটা একটু জোরে বলবে। 95% পেয়েছে, কিন্তু এমন আমাদের দুর্নীতি পেয়ে গেছে যেখানে যোগ্যতা মানতে চাইছে না, অযোগ্যতা ঢুকি দিয়ে একটা দুর্নীতি আবহাওয়া তৈরি করেছে, যেটা আমরা করতে পারি না। করে ঢুকে এই যে ছেলেগুলো যাওয়া বসে আছে, ওরা চাকরি পায়নি, পড়াশোনা করেছে, অত তার রিটার্ন পায়নি,
আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যাতে আমাদের এই তাদের দুঃখ যারা দুঃখী জন বসে আছে তাদের যে অবস্থা এই কঠিন অবস্থায় তার মা আমার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত হয়েছে ক্যান্সারে সেই অবস্থায় সে পরীক্ষা দিয়েছে তাতে সে ভালো মার্ক রাখতে পারেনি 40% মার্ক পেয়েছে প্রথম দিক ফার্স্ট পেয়েছে 95%, কিন্তু কোনো তাপ উত্তাপ এদের মধ্যে নেই। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের জন্য ভাববেন, তিনি সারা কথাই ভাবেন যাতে এই ভাবনাটা যাতে সবার মধ্যে মানে যারা বসে আছে, যারা চাকরির জন্য যারা কঠিনভাবে পড়াশোনা করেছে, 10 বছর আগে পড়াশোনা করার যে এনার্জিটা থাকে 10 বছর পরে সেই এনার্জি থাকে না। কিন্তু বড় যে বিচারপতি তিনি মিসেস খান্না দিয়েছেন তিনিও পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন কেন সন্দেহ। তিনি যদি এই পরীক্ষা যারা বিচার ব্যবস্থা আছেন তাদের পর্যন্ত আছে তারা যাতে এটি সুষ্ঠুভাবে ব্যাপারটা মিটে যায় সেদিক থেকে যাতে তিনি সেভাবে ব্যবস্থা করুন। কারণ আজকে আমার মানে ছেলেগুলো আজকে তারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষিত বেকার ছেলেরা তারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার অবস্থা কি কেউ জানে না, তার মানসিক কি যন্ত্রণা, তার বাড়িতে এই পয়সা তারা জোগাড় করতে পারছে না। যে উকিলগুলো যারা উকিল তারা শুধু টাকাই চায়, তারা জানে না যে কাদের জন্য বিয়ে যেমন করে পাচ্ছে এই সমস্ত শিক্ষিত ছেলেদের ছেলেদের ঢুকিয়ে দিচ্ছে, যোগ্যরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই কঠিন পরিস্থিতি মানে তাদের ভাবনাটা থেকে ঘনমেজে করার ছায়া দেবে, সেই ঘনমেজে সরে যায়, তারা এই সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারে সেই দিক থেকে সরকার যদি ভাবে আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তিনি ভাববেন, তিনি ভাবেন না তিনিও হয়তো ঠিক ডিসিশন নেবেন। তাহলে এমন একটা কঠিন পরিস্থিতির জায়গায় গিয়ে চাইতে গিট থেকে সেই গিটটা খুলতে পারেন উনি একমাত্র, ওই গিটটা উনি খুলতে পারেন। এই ছেলেদের সেই ছেলেদের শান্তি উনি দিতে পারেন যদি উনি আজকে এই জায়গাটা মানে উনি ছাড়া এই জায়গাটা কেউ সমাধান করতে পারবে না। সব কুকুর টুকুর সব বিধান দিয়ে ধান্দা আছে, কিন্তু এরা যাবে কোথায় তাদের কথা নিশ্চয়ই তিনি ভাবছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ভাবছেন, তিনি তো সবারই মা, তিনি তো সবাইকে হয়ে গেছেন। তার কাছে এইটাই চাইছি যে যত দ্রুত এই ব্যাপারটাকে মিটিয়ে ফেলে তাহলে একটা শান্তির পরিবেশ তৈরি হবে, সেই শান্তির পরিবেশটা ওনার পক্ষেই ভালো হবে। আশা করি সেই আমাদের এই মানবিক যে আমাদের চিন্তাধারাটা, মানবিক যে আমাদের চাহিদাটা আমরা যদি চাইছি সেটার কোনো সমাধান করে দেয়। সম্প্রতি রাজ্যপাল পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল এসেছেন। আমরা এরপরে একটা ডেপুটেশনের ডাক দেব নতুন রাজ্যপালের কাছে, যাতে উনি হস্তক্ষেপ করে অন্তত বিধানসভা যে কোনো এবং তার যে প্রসেস ডেপুটেশন করার আগে যে প্রসেস ইমেল সেইগুলো আমরা করছি, হয়ে গেলেই আপনারা একটা ডেট ঘোষণা করবো। সেই দিন সবাই যোগ্য শিক্ষিকারা আসবেন, রাজ্যপালের কাছে আমরা দরবার করবো যাতে উনি হস্তক্ষেপ করে অন্তত আমাদেরকে বাঁচানোর জন্য রাস্তা দেখান, বা উনি নিজে হস্তক্ষেপ করে বিধানসভায় প্রস্তাব করে নমস্কার, আমি 2016 সালের একজন যোগ্য শিক্ষক। এখানে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলে এসেছেন। এসে আজকে একটা ডেপুটেশন কর্মসূচি ছিল, সেটা ডেপুটেশন কর্মসূচি ছিল সেটা হচ্ছে বোর্ডকে জানানো যে কিউরেটিভের মাধ্যমে আমাদেরকে ফেরাবে, এছাড়া কোনো সমাধান নেই। কোর্টের বলে আমাদের চাকরি গেছে, আজকে যোগ্যতার প্রমাণ আমি 3-3বার দিয়েছি, অযোগ্যদের লিস্ট বেরিয়ে গেছে রায়ের পরে, টিচারদেরও বেরিয়েছে, নন টিচিংদেরও বেরিয়েছে। এমতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি গত 1 বছর ধরে টিচার নন টিচিংয়ে গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন বিভিন্ন স্কুলে কর্মরত ছিলেন, তারা স্কুলের সঙ্গে এখন কোনো সম্পর্ক তাদের নেই। তারা 11 মাস প্রায় 12 মাস হতে চললো, 1 বছর হতে চললো, তারা বেতন পাচ্ছেন না। তো এইরকম অবস্থায় আমরা প্রেয়ারটা কার কাছে? কোর্টের কাছে তো আমরা করতে পারবো না, কোর্টের কাছে আমরা আগে উঠেছি এবং কিউরেটিভ আমাদের ওখানেও পড়ে রয়েছে, কিন্তু আমরা সেখানে করতে পারছি না। তাহলে সরকারকে আমরা অনুরোধ করছি, সরকার যেন কিউরেটিভে যায়, পর্ষদ এবং এসএসসি এবং স্টেট গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট যেন কিউরেটিভে যায়, এই যোগ্য 2016 প্যানেলকে যেন ফেরত আনে। যে পরীক্ষায় আমরা বসেছি সেই পরীক্ষা
পরীক্ষার যে রেজাল্ট বেরোবে সেক্ষেত্রে অনেক এমন হবে যে যারা পাবে না, বিশেষ করে আমাদের গ্রুপ সিটি যারা নন টিচিং রয়েছে। কেন 10 বছর ধরে আমরা পরীক্ষা পদ্ধতির সঙ্গে কোনো রকম সম্পর্কিত ছিলাম না, 10 বছর পরে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে আমাদের কাজের প্যাটার্নটা পুরোটাই পার্থক্য, সেহেতু আমাদের প্রায় 50 থেকে 60% মানুষ চান্স পাবে না। তাহলে তাদের কি হবে সেই ভাবনাটা মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। সেই জন্য আজকে আমরা এখানে এসেছি। আজকে 8 লক্ষ মানুষ এসআইআরে বাদ করেছেন বলে উনি সভা করছেন, উনি ওখানে বসছেন, কিন্তু তার রাজ্যে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা বিশেষ করে শিক্ষাকর্মী যারা 12 মাস ধরে বেতন নেই, যাদের সংসার চলছে না, যাদের অবস্থা মানে রীতিমতো তারা শোচনীয়, কি করবে তারা দিকভ্রান্ত, তাদের মাথায় কোনো কিছু কাজ করছে না, তাদেরকে আপনি ফেরত নিয়ে আসুন। না হলে আপনার অনশন কর্মসূচিতে আমরা যাব, আমরাও অনশন করবো আপনার পাশাপাশি। কেন আমরা তো এমনি মারা যাচ্ছি, আমাদেরকে আপনি ফেরত আনুন, যেভাবেই হোক ফেরত আনুন। আপনি একটি নির্বাচিত সরকার, সুপ্রিম কোর্ট বিভিন্ন রায় দিতেই পারে, বিভিন্ন ক্ষেত্রে দিয়েছে, এর আগেও আমরা দেখেছি, কিন্তু সুপ্রিম কোর্টের বাইরেও নির্বাচিত সরকারের হাতে অনেক আর্টিকেল, অনেক ক্ষমতা থাকে, সাংবিধানিক ক্ষমতা, সেই ক্ষমতা আপনারা প্রয়োগ করুন। এবং গ্রুপ সিটি যারা যোগ্য 2016 সালে 3394 জন, 1255 জন গ্রুপ সি এবং 2139 জন গ্রুপ ডি, তাদেরকে ফেরত আনুন। আপনাকে অনুরোধ করা হচ্ছে, বারে বারে অনুরোধ করা হচ্ছে, আপনারা ফেরত আনুন। না হলে পরে আমরা কিন্তু আমাদের কর্মসূচি বিভিন্নভাবে চালাবো। আপনারা যেখানে আপনি সভা করতে যাবেন সেখানে আমি ব্যানার নিয়ে যাব, আমরা সকলে যাব ব্যানার নিয়ে। আপনি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আর্টিকেলের মাধ্যমে যেভাবেই হোক আমাদের গ্রুপ সিটিকে আপনারা ব্যবস্থা করুন, ওই স্কুলে আমাদের যোগ্য পোস্টে অথবা বিভিন্ন ডিপার্টমেন্টে কিভাবে করবেন আমাদের জানা নেই। আপনি সরকার, আপনি আপনার দায়িত্বে, আমরা যেমন আপনাকে আমরা নির্বাচিত করেছি, তাহলে আমাদের দায়িত্ব আপনার, তাই আপনাকে নিতে হবে দায়িত্ব এবং আমাদের ব্যবস্থা আপনাকেই করতে হবে। কিভাবে করবেন, কিউরেটিভের মাধ্যমে করবেন কি বিধানসভায় বিল পাস করে করবেন, আপনার ব্যাপার, আপনি সেটা করুন। গত 1 বছর ধরে যেটা ভাবেননি সেটা এখন ভাবুন, ভেবে করুন। না হলে আগামী বিধানসভায় ভোটে আমরা কিন্তু আপনি যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে আমাদের পোস্টার ব্যানার নিয়ে যাব, গিয়ে আমাদের কথা আমরা রাখবো এবং বিচার চাইবো। জনগণের কাছে সারা মিডিয়া থাকবে, সারা রাজ্য দেখবে। সেই প্রতিশ্রুতি আমি এখান থেকে দিয়ে গেলাম, সেটা আপনি করুন এবং আমি আশা করব আপনি আপনার মানবিক চরিত্রটা বজায় রাখবেন এবং এখনো পর্যন্ত আপনি যে মানবিক মুখ্যমন্ত্রী সেটা আমরা এখনো বিশ্বাস করি, সেই বিশ্বাসকে ভাঙবেন না। ধন্যবাদ। কোনো পার্টি নেই, কোনো ফিনিশ করছি। এখন এবছর যা পরিস্থিতি, এই বিষয়টা যেভাবে হয়েছে বললো একটা কপি তুলেছো, ছবি তুলেছো ডেপুটেশনটা? আরে স্লো কানেকশন হয়েছে। একেবারে এইটাই